আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আশা করি তোমরা অনেক ভালো আছো, অনেক সুস্থ এবং সুন্দর আছো। শুকরিয়া মহান আল্লাহর কাছে যে আজকে আমরা আরো একটি নতুন আয়োজনে, নতুন দিনে হাজির হয়েছি নিয়মিত আয়োজনে। আজকে হচ্ছে ডে 4। আজকে আমরা ডে 4 এর আয়োজনে চলে আসলাম। তো আমরা আলোচনা শুরু করছি আজকে ডে 4 এর আলোচনা। তো গত দিনে আলোচনা থেকে আমরা একটু হালকা রিভিউ করে আসি যে আসলে আমাদের প্রাপ্তিটা কি, আমরা কি কি পেয়েছি, কি কি পেলাম, লেটার পেয়েছি এবং লেটারের পরে আমরা ওয়ার্ড সম্পর্কে জেনেছি এবং ওয়ার্ডের পরে আমরা সেন্টেন্স সম্পর্কে আলোচনা করা শুরু করেছি এবং সেন্টেন্সে এসে আমরা কাইন্ডস অফ সেন্টেন্সেস একটু ভালো করে বুঝে নাও। কাইন্ডস অফ সেন্টেন্সেস, যে সেন্টেন্সের প্রকারসমূহ আমরা শিখেছি। প্রকারসমূহ মানে অনেকগুলো প্রকার, সেই জন্য কিন্তু এস দিয়েছি। কাইন্ডস অফ সেন্টেন্সেস মানে হলো সেন্টেন্সের প্রকারসমূহ। দেখো, বেসিক না জানলে, তোমার গোড়া যদি শক্ত না হয়, তুমি হয়তোবা এই ভুলটি নাও ধরতে পারো। সেটি হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স, রাইট? তো এইটা দিয়ে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ইজ ইট রাইট অর রং, এটা কি ঠিক মনে হচ্ছে নাকি ভুল মনে হচ্ছে, তুমি না জানলে কিন্তু তোমার কাছে ঠিকই মনে হবে। সো এখানে যেহেতু কাইন্ডের সঙ্গে আমি এস দিয়েছি, তাহলে আমাকে এই পাশে অবশ্যই কি দিতে হবে, এস দিতে হবে। এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাও। বাট আমি যদি বলি সেন্টেন্সের প্রকার সমূহ না, তাহলে কিন্তু আমি এই পাশে কাইন্ড অফ সেন্টেন্সও বলতে পারি, রাইট? সো কাইন্ডের সঙ্গে সবসময় এস বসবে এমনটি নয়। এস বসতে পারে যদি পরের নাউনটা প্লুরাল হয়, মানে এরকম এস লাগানো থাকে, ঠিক আছে? তবে কাইন্ডও বসতে পারে, শুধু কাইন্ড, যদি পরের নাউনটা হয় সিঙ্গুলার, মানে এস যুক্ত না থাকে। ওকে, এইটুকু বুঝে নাও। অ্যান্ড আরেকটি বিষয় বলা দরকার, কাইন্ডের একটা সমর্থক শব্দ আছে, সেটি হলো টাইপ। যে টাইপ মানে হচ্ছে কম্পিউটার টাইপ করা, ওই টাইপেরই আরেকটা বাংলা অর্থ হচ্ছে ধরন বা প্রকার। ওয়েল, এবং আরেকটা এর ইংরেজি রয়েছে, সেটা হচ্ছে শর্ট। তো যাই হোক, সেটা নিয়ে আমরা পরবর্তীতে অনেক বিস্তারিত অনেক কথা বলবো। আমি যেখানটায় ছিলাম, আমাদের প্রাপ্তিটা কি, আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি লেটার শিখেছি, আমরা ওয়ার্ড শিখেছি, সেন্টেন্স এবং সেন্টেন্সের প্রকার সমূহ দেখেছি। ওয়েল, এবং প্রকার দেখতে দেখতে আমরা বেশ কিছু জিনিস চিনে ফেলেছি। আমি যখন লিখবো, তোমরা আমার সঙ্গে সঙ্গে একটু রিভিশন করবে, রাইট? বলো তো, আমি যখন কোনো একটা সেন্টেন্সে ফুল স্টপ পাবো, এই বৈশিষ্ট্যটা পাবো, তখন এটার নাম কি? তখন এটার নাম অ্যাসার্টিভ। ওকে, একটু মনে করার চেষ্টা করো, এটার নাম অ্যাসার্টিভ। ওকে, ডান। আমি যদি কোনো সেন্টেন্সের শেষে এই চিহ্নটা দেখতে পাই, তাহলে তাকে কি বলতে পারি? একটু মনে করে দেখো, ইন্টারোগেটিভ। আজকে আমরা একেবারে বিস্তারিত জানার চেষ্টা করবো অ্যাসার্টিভ কি, ইন্টারোগেটিভ এই বিষয়গুলো, রাইট? আচ্ছা বলো তো, যদি কোনো সেন্টেন্সের শুরুতে ভার্ব আসে, যদি কোনো সেন্টেন্সের শুরুতে লেট আসে, প্লিজ আসে, অথবা কাইন্ডলি আসে, ইজ ইকুয়াল টু, তাকে আমরা কি বলবো? ইম্পারেটিভ বলবো। ওকে, আমি জাস্ট তোমাদেরকে একটু রিভিউ করে দিচ্ছি, যাতে করে তোমাদের স্মৃতিতে ভেসে ওঠে যে আমি কি শিখেছিলাম, মনে আছে কিনা। অ্যান্ড আমি যদি বলি কোনো সেন্টেন্সের শুরুতে মে অথবা লং থাকবে, রাইট? সো এই বাক্যটাকে আমি কি বলতে পারি? অপটেটিভ। ডান। অ্যান্ড এই সেই চিহ্ন, এই হচ্ছে চিহ্ন। এই চিহ্নটা যদি আমি ব্যবহার করি কোথাও, তাহলে তাকে কি বলতে পারি? অবভিয়াসলি জেনে গেছো, এক্সক্লেমেটরি। মনে হচ্ছে? যদি মনে না হয়, তাহলে প্লিজ গত দিনের আলোচনাটি আবার দেখে এসো। তো আমি তোমাকে একটা কথা বলবো যে দীর্ঘ 15-20 বছরে যেটা শিখতে সময় লাগে, সেটা যখন আমরা এখন এই 100টি এপিসোডে সেগুলো শেখার জন্য চেষ্টা করা শুরু করে দিয়েছি, সেখানে একটু কঠিন লাগতেই পারে। বাট মজার বিষয় হচ্ছে যে ক্লাসে যখন কেউ ক্লাস নেন, কোনো ভালো একটি টিচার যখন ক্লাস নেন, উনি কিন্তু ক্লাস নিয়ে ক্লাস থেকে বের হয়ে চলে যায়, এবং চাইলে তোমরা কিন্তু এই ক্লাসটাকে আবার রিভিউ করতে পারো না, রিপিট করতে পারো না। বাট ইউ হ্যাভ এ গোল্ডেন অপরচুনিটি টু ওয়াচ দিস লেকচার এগেইন। তুমি কিন্তু এই লেকচারটাকে আবার পুনরায় দেখার একটা অনুপম সুযোগ পাচ্ছ, রিপিট করার সুযোগ পাচ্ছ। তো এইটা তোমার জন্য একটি প্লাস পয়েন্ট হতে পারে। হতাশ হওয়ার দরকার নেই, ফেরাফা দরকার নেই, মন ভেঙে যাবে, লেগে থাকো, দেখো একসময় ব্যাপারটা খুবই ইজিয়েস্ট হয়ে যাবে। আমরা মূল আলোচনায় শুরু করছি। আমরা সেন্টেন্সের আমরা কোথায় ছিলাম, রাইট? আমরা প্রকার নিয়ে কথা বলেছি। আমাদের এই অজানা কথা থেকে শুরু হবে, খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট হচ্ছে এটি। এই হলো সেন্টেন্সের 5টি প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি, রাইট? অ্যান্ড শুরু হচ্ছে অজানা কথা থেকে। অ্যাকর্ডিং টু ব্রিটিশ অ্যান্ড আমেরিকান গ্রামার কনসেপ্ট, এখানে ব্রিটিশ এবং আমেরিকান গ্রামার এই দুটো জায়গায় তোমরা একটু আন্ডারলাইন করবে, বিকজ এখানে কিছু কথা বলা রয়েছে। আমরা যারা ইংরেজি শিখি বা যারা আমরা ইংরেজি বলি, সেটা যাদের ইংরেজি মায়ের ভাষা না, মাতৃভাষা না, যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যারা ইংরেজি ব্যবহার করে, এরা সাধারণত হয় যে কেউ ব্রিটিশ ইংলিশটাকে অনুসরণ করে, আবার কেউ আমেরিকা বা আমেরিকান ইংলিশটাকে অনুসরণ করে। তো সেটা নিয়ে আমি কথা বলতে যাবো না। আমি যদি তোমাকে প্রশ্ন করি, আমি একটু কমেন্টে সবার থেকে উত্তর চাইবো যে দেখি তোমাদের কি অবস্থা, যে আমরা বাংলাদেশীয় যারা রয়েছি, বাংলাদেশি স্টুডেন্ট যারা রয়েছি, তারা আসলে কোন দেশের ইংরেজিকে ফলো করি? আমরা কি ব্রিটিশ ইংলিশ ফলো করি নাকি আমেরিকান ইংলিশ ফলো করি? তোমাদের কেমন জানা আছে বিষয়টা আমাকে ঝটপট একটু কমেন্টে জানিয়ে দাও। ব্রিটিশ হলে বি লিখবা আর আমেরিকান হলে এ লিখবা, বেশি কিছু লেখার দরকার নেই। তোমার কাছে যা মনে হয় তাই, যে আমরা এতদিন ধরে যে ইংরেজিটা শিখছি, বিভিন্ন ইংরেজি পড়ছি, সেগুলো কি ব্রিটিশ স্ট্রাকচার তাদের রুলস ফলো করি নাকি আমেরিকান স্ট্রাকচার তাদের রুলসটা ফলো করি? প্রচুর পরিমাণে কমেন্ট আসছে, অ্যান্ড দেন অনেক রকমের এখানে উত্তর আমি দেখতে পাচ্ছি। রাইট উত্তরটা আমি দিয়ে দিই, টাইম ওয়েস্ট করবো না। আমরা বাংলাদেশীরা ব্রিটিশ ইংলিশ স্টাডি করি, ব্রিটিশ, রাইট? সো অনেকের মন খারাপ হচ্ছে, এই আমেরিকান ইংলিশটা পড়লে কতই না ভালো হতো, আমেরিকা ভাব লাগতো। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে বাংলাদেশ ব্রিটিশদের দ্বারা প্রায় 200 ইয়ার্স, 200 বছরের মতো শাসিত হয়েছে। সো বাংলাদেশে ব্রিটিশরা যাওয়ার সময় তাদের বীজ বপন করে গেছে, তাদের আদর্শ কালচার রেখে গেছে। সো অ্যাজ ইউজুয়াল বলা যেতে পারে যে ব্রিটিশদের আমরা উত্তরসূরি, ঠিক আছে? আমাদের উত্তরসূরি হচ্ছে ব্রিটিশরা। সো সেই দিক থেকে আমরা ব্রিটিশ ইংলিশটাকে ফলো করি। বাট এটাও বলে রাখা দরকার, আমাদের ইংরেজির ভিতরে অনেকাংশে কিন্তু আমেরিকান ইংলিশগুলো পরবর্তীতে ঢুকে পড়েছে। হ্যাঁ, আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশ যে প্রচুর আলাদা তা নয়। ব্রিটিশের সঙ্গে কিছু আমেরিকান ইংলিশ যায় না, মেলে না, কিছু সেটা স্পেলিংয়ের ক্ষেত্রে হতে পারে, তারপরে বিভিন্ন রকম বানান, প্রোনাউন্সিয়েশন, বিভিন্ন রকমের কিছু রুলস, সবটা জানিও। যেটা মেন কথা, আমরা ব্রিটিশ ইংলিশের মধ্যে রয়েছি। আমাদের আলোচ্য বিষয় আমরা যে আলোচনা করি সেটা হচ্ছে ব্রিটিশ। এবার আসি সেন্টেন্স 4 প্রকার। ব্রিটিশ এবং আমেরিকার যে বড় বড় ইংরেজি রাইটারগুলো রয়েছে, তারা বলছে যে সেন্টেন্স 4 প্রকার। তাহলে কিন্তু দ্বন্দ্ব এখান থেকে শুরু হয়ে গেল।
যে রফিক স্যার বলছে যে 5 প্রকার। না, আমি শুধু না, বাংলাদেশের বেশিরভাগ বইগুলোই তুমি যদি খোলো তাহলে দেখবে সেখানে 5 প্রকারই লেখা রয়েছে। বাট তুমি যদি নেটিভ স্পিকারদের, আই মিন ব্রিটিশ এবং আমেরিকান রাইটারদের তুমি বইগুলো খুলে দেখো, সেখানে দেখবে 4 প্রকার রয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তারা কোনটাকে বাদ দিয়েছে, এই 5টার মধ্যে কোনটাকে তারা বাদ দিয়েছে? তারা মনে করে, অর্থাৎ ব্রিটিশ এবং আমেরিকান গ্রামারবিদরা মনে করেন অপটেটিভ সেন্টেন্স মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্য রূপ। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্সকে তারা মনে করে যে এটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্য রূপ, মানে অপটেটিভ সেন্টেন্সকে তারা অতটা গায়েই নেয় না, মনে করে যেটা কোনো ব্যাপারই না, রাইট? সো আমি এটাকে একটু রেড কালার করে দিচ্ছি, বিকজ যেহেতু এটিকে তারা বলছে যে এটা খুব বেশি কাজের না, আমি এটাকে ক্রস দিয়ে দিলাম। তাহলে অপটেটিভকে তারা কোনো প্রকার মনে করে না, তাদের ধারণা এটা মোটামুটি অ্যাসার্টিভের মতোই। কিভাবে? ফর এক্সাম্পল, আমরা একটু এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝাই। আই হেল্প দ্য ইনোসেন্ট, আমি অসহায়কে বা যারা একটু নির্বোধ টাইপের শান্তশিষ্ট তাদেরকে সাহায্য করি। দেখো তো এটা অ্যাসার্টিভ বাক্য কিনা। আগে তোমাকে বুঝতে হবে বাক্যটা অ্যাসার্টিভ কি না। অ্যাসার্টিভ বিকজ এটি সাবজেক্ট, এটি ভার্ব, এটি অবজেক্ট, অ্যান্ড বাক্যের শেষে একটা ফুল স্টপ। ফুল স্টপ এখানে আমি কোনোটাতেই দেইনি, সো অবভিয়াসলি ফুল স্টপ দিয়ে নাও। সো এই হচ্ছে ফুল স্টপ। তাহলে বাক্যটা অ্যাসার্টিভ। আগে তুমি মেনে নাও বাক্যটা অ্যাসার্টিভ কিনা। ওকে, ডান। এবার আই হেল্প দ্য পোর, ওই সেম বাক্যটাই আমি নিচে লিখলাম, লিখে শুধুমাত্র মে বসিয়ে দিলাম। তোমাদের কি মনে হচ্ছে অপটেটিভের একটা বৈশিষ্ট্য হচ্ছে মে অথবা লং? একটু মনে করে দেখো, মে অথবা লং। ওই অ্যাসার্টিভের পূর্বে কিচ্ছু আমি চেঞ্জ করিনি, শুধু কি বসিয়ে দিয়েছি? মে বসিয়ে দিয়েছি। সো আমি এটাকে একটু অন্য কালার করলাম। তাহলে দেখো বাক্যটা এবার হয়ে গেল অপটেটিভ। আমরা কিন্তু এর আগেই বলেছি অপটেটিভ মানে হচ্ছে সেখানে থাকবে মে অথবা লং। তাহলে একটা বিষয় দাঁড়িয়ে গেল এখানে যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কোনো রকমের পরিবর্তন না করে মাথায় শুরুতে শুধুমাত্র মে বসিয়ে দিলে তার নাম অপটেটিভ হয়ে যায়। সুতরাং যেহেতু মৌলিক কোনো পরিবর্তন করা হয় না, তাই ব্রিটিশ এবং আমেরিকানরা বলছে যে আমরা মোটেই অপটেটিভকে কোনো বিশেষ কোনো ভাইটাল গুরুত্বপূর্ণ প্রকার মনে করি না। সো আমরা মনে করি মেইন প্রকার হলো এই 4টি। মেইন প্রকার কয়টি? এই 4টি, রাইট? সো এখন প্রশ্ন হচ্ছে, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্সেস, যে সেন্টেন্স কত প্রকার, বাংলাদেশের কেউ জিজ্ঞাসা করলো, যদি 4 প্রকার বলো তাহলে অবস্থা কিন্তু খুবই খারাপ। সো তোমাকে 5 প্রকারই বলতে হবে, বাট আমি তোমাকে বেসিক থেকে শেখাচ্ছি, সেই জন্য কিন্তু আমি বুঝিয়ে দিলাম যে উৎসটা কি, আসলে জিনিসটা কি, রাইট? সো কেউ যদি জানতে চায় তাহলে তুমি বলবে যে 5 প্রকার, বাট আপনি যদি ব্রিটিশ বা আমেরিকার গ্রামার অনুসারে ভাবতে চান তাহলে 4 প্রকার, রাইট? কোনটি নয়, এই যে কোনটি নয় সেটা সুন্দর করে তুমি একজনকে বুঝিয়ে দিতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, রাইট। এই বিষয়টা নিয়ে গেল। এবার 5 প্রকার সেন্টেন্সের বিস্তারিত আলোচনা শুরু করবো। সেখানে একটু আন্ডারলাইন করতে হবে। নাম্বার 1, প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সো অ্যাসার্টিভ মানে কি? একেবারে সাদামাটা একটি কথা, বর্ণনামূলক, রাইট? এর দুটো স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে মনে রাখতে হবে। স্ট্রাকচার আসলে কেন জানতে হবে? স্ট্রাকচার হচ্ছে অনেকটা ফ্রেমিং, মানে একটা জিনিস আমরা তৈরি করে নেব, তার উপরে আমরা যা ফেলবো সেটাই হয়ে যাবে। খুব সিম্পলি আমি যদি বলি যে ইট ভাটায় আমরা যে ইটটা পাই, যে ইট দিয়ে আমরা একটা গেথে যে বিল্ডিংটা তৈরি করি, তো তুমি কি জানো যে এই যে প্রতিটা ইট যে আমরা সুন্দর করে পাচ্ছি এবং প্রতিটার শেপ যে একই রকম, দেখতে একই রকম, এর পেছনে কারণটা কি? কারণ এর সুন্দর করে একটা ফর্মা আছে, ঠিক আছে? স্কয়ার টাইপের একটা ফর্মা আছে, সেখানে মাটি রাখা হচ্ছে, সাজানোর পর সেগুলোকে পোড়ানো হচ্ছে, একই রকম শেপ হচ্ছে। সো স্ট্রাকচার মানে গঠন বা শেপ, রাইট? সো আমরা অ্যাসার্টিভের একটা শেপ দেখে নেব, একটা স্ট্রাকচার দেখে নেব। এইরকম যখনই কোনো সেন্টেন্স হবে তখনই তার নাম অ্যাসার্টিভ। দুটো স্ট্রাকচার বেসিক্যালি বিভিন্ন বইয়ে দেখা যায় যে একটি থাকে, বাট আমি দুটো অ্যাড করে দিয়েছি, খুবই ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ, রাইট? সো স্ট্রাকচার মানে বলা হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন। এই এক্সটেনশনে তোমরা একটু আন্ডারলাইন করে রাখো, এবং আন্ডারলাইন করে ওপরে লিখে রাখো, আমি সাইডে লিখলাম, এখানে লিখে রাখো অবজেক্ট। অনেকের প্রশ্ন আসতে পারে, অনেকের মনে হচ্ছে যে আমরা কিন্তু এর আগে জানতাম যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কিন্তু স্যার আপনি কেন বললেন সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন? এটা কিন্তু একটা প্রশ্ন। আসলে এটার উত্তর আমি অবজেক্টের আলোচনা তোমাদের দেবো, এই বইয়ে আছে। শুধু এখানে একটা কথা বলি, একটা বাক্যে ভার্বের পরে সবসময় কিন্তু শুধু অবজেক্টই বসে না, সবসময় শুধু অবজেক্টই বসে না, এখানে অ্যাডভার্ব বসতে পারে, কমপ্লিমেন্ট বসতে পারে, অবজেক্ট বসতে পারে। সেই জন্য আমি দিয়েছি এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে বাড়তি অংশ, রাইট? সো বাড়তি অংশের জন্য আমি দিয়েছি এক্সটেনশন। অ্যান্ড লাস্ট ফুল স্টপ। স্ট্রাকচার 2, দেয়ার দ্বারাও কিন্তু অনেক বাক্য শুরু হয়। দেয়ার যে পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ, দেয়ার ইজ আ প্রবলেম, রাইট? এরকম দেয়ার দিয়ে অনেক বাক্য শুরু হয়। এরপরে থাকে ভার্ব, তারপরে থাকে সাবজেক্ট। এইবার একটা অদ্ভুত বিষয় তোমরা লক্ষ্য করো, আগের বাক্যের সাবজেক্টটা কোথায় ছিল? প্রথমে। আর যখন দেয়ার দ্বারা শুরু হচ্ছে তখন সাবজেক্টের অবস্থানটা কোথায় দেখো? এই তো এখানে। এখন তোমার কাছে হয়তো মনে হচ্ছে সর্বনাশ, সে তো জটিল ব্যাপার। হ্যাঁ, জটিল ব্যাপার তো অবশ্যই, বাট তোমাকে আমি তো বলছি না যে তুমি এখনই বুঝে নাও, এখনই মনে রেখে দাও। তুমি দেখো, সিম্পলি দেখো যে হ্যাঁ এমনটি হতে পারে। সো প্রথমটা সাবজেক্ট শুরুতে, আর যখন দেয়ার দ্বারা শুরু হয় তখন সেই বাক্যের সাবজেক্ট থাকে ভার্বের পরে। তাহলে অনেকের একটা ধারণা ছিল এতদিন যে সাবজেক্ট মানেই মনে হয় শুরুতে থাকে। না, এরকম না, একটু আলাদা হতে পারে। তো এখানে একটি কথা বলা হয়েছে, সাবজেক্ট হিসেবে আমরা যে ওয়ার্ডটি বসাবো সেটি হবে হয় নাউন অথবা নাউন ফ্রেজ। নাউন অথবা নাউন ফ্রেজ আমি পরে ক্লিয়ার করছি, সেখানে টেনশন নিও না। এরপরে বাকি অংশ অ্যান্ড ফুল স্টপ। তার মানে ফুল স্টপ কিন্তু দুইটা স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি। ডান। এবারে আমরা এক্সাম্পলসগুলো দেখি একটু। রিতা ওয়ার্কস ভেরি ফাস্ট। দেখো সাবজেক্ট আমি মিলাই দিচ্ছি, সাবজেক্ট, ভার্ব, ওয়ার্কস ভেরি ফাস্ট। আমি বললাম এক্সটেনশন, বাড়তি অংশ। আমি বলতে চাচ্ছি না এটা অবজেক্ট নাকি এটা কমপ্লিমেন্ট নাকি অ্যাডভার্ব, আমার এটা শেখার এখন মানে মেন উদ্দেশ্য না। আমি সাবজেক্ট চিনাচ্ছি, আমি ভার্ব দেখাচ্ছি, বাড়তি অংশ রয়েছে কিনা, এন্ড লাস্টে আমার ফুল স্টপ আছে কিনা, রাইট? সো এই বাক্যটাকে আমরা অ্যাসার্টিভ বলতে পারবো কিনা এটা মেনে নাও আগে। ডান। এবার আসো, হি সাবজেক্ট, ক্যান রিড। ক্যানটা মডেল ভার্ব, আমি পরে এটা নিয়ে কথা বলবো, শুধু মনে রাখো এটা নাম মডেল ভার্ব আর এটার নাম হচ্ছে মেইন ভার্ব। তার মানে ভার্ব কিন্তু দুইটা হতে পারে। এটাকে আমরা বলবো অক্সিলারি ভার্ব, মানে সাহায্যকারী ভার্ব, আর এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে হি ক্যান রিড
হার মাইন্ড, সে তার মন বুঝতে পারে। এখানে একটু বলে রাখি, তোমরা অনেকে হয়তো মনে করো রিড মানে পড়া। হ্যাঁ, রিড মানে অবশ্যই পড়া, কিন্তু সবসময় রিড মানে পড়া নয়। রিড মানে কিন্তু বুঝতে পারা হতে পারে, যেটা আন্ডারস্ট্যান্ড বলি আমরা। হি ক্যান রিড হার মাইন্ড, সে তার মন বুঝতে পারে। হৃদয়ঙ্গম করা, গভীর মানে মন থেকে কোনো কিছু আরেকজনকে ফিল করাকে রিড বলতে হয়। হি ক্যান রিড হার মাইন্ড। এনিওয়ে, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন অ্যান্ড লাস্ট ফুল স্টপ, সো ইটস কল, এটাকে আমরা কি বলতে পারি, অ্যাসার্টিভ। ডান। হুক পাম, হুক পাম মানে আমরা, সো হুক পাম টেস্ট শাওয়ার। হুক পাম বা আমরা খেতে খুবই টক, এটি হলো সাবজেক্ট, এটি হলো ভার্ব, সবার শেষে ফুল স্টপ, আমাদের বাক্যটি অ্যাসার্টিভ। নাও লেটস সি, স্ট্রাকচার 2 ফলো করবে এবার। দেয়ার দিয়ে, দেয়ার আছে তো, এরপরে কি আছে, ভার্ব। দেখো তো এটা ভার্ব কিনা, ভার্ব। তাহলে আ পোস্ট অফিস, এ বলা যাবে না, আ বলতে হবে। আ কেন বলতে হবে সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। দেয়ার ইজ আ পোস্ট অফিস, এই যে দেয়ার ইজ আ পোস্ট অফিস আন্ডারলাইন করতে হবে। এইটার নাম হলো সাবজেক্ট। ওকে ডান, সাবজেক্ট। আর এই সাবজেক্টের জায়গায় যে বসবে তাকে অবশ্যই হতে হবে, আমাদের সূত্র বলছে, হয় তাকে নাউন হতে হবে, না হয় নাউন ফ্রেজ হতে হবে। ভালো করে বুঝে নাও, হয় নাউন হতে হবে, না হয় নাউন ফ্রেজ হতে হবে। এখন নাউন তো আমরা মোটামুটি বুঝি, যেমন পেন মানে কলম, ডগ মানে কুকুর, ফ্লাওয়ার মানে ফুল, বয় মানে বালক, এগুলো কিন্তু নাউন। কিন্তু নাউন ফ্রেজটা কি জানো? নাউন ফ্রেজ হচ্ছে নাউনের সঙ্গে আরেকটা শব্দ লাগানো, সহজ কথায়। যেমন এ ডগ, এ পেন, নাইস পেন। দেখো পেনটা কিন্তু থাকছে, তার আগে আমি নাইস বসাচ্ছি অথবা এ বসাচ্ছি, রাইট? ডগ মানে কুকুর, এটা নাউন, কিন্তু যখন বলবো এ ডগ, ওটা নাউন ফ্রেজ। নাইস ডগ, নাউন ফ্রেজ। তার মানে মূল একটা নাউন শব্দের সাথে যখন একাধিক কোনো শব্দ লাগাবো, সেটি নাউনই থাকবে, সেটা হয়ে যাবে নাউন ফ্রেজ। আর একটু সহজ করে বললে এরকম হয়, একটা ফুল নাউন, ফুলের তোড়া বা ফুলের মালা, অনেকগুলো ফুল দিয়ে গেঁথে কিন্তু আমি ফুলই বানিয়েছি, ফুলের মালা বানিয়েছি, সো নাউন ফ্রেজ। নাউন মানে একটি শব্দ, আর নাউন ফ্রেজ মানে হচ্ছে একের অধিক শব্দ, কিন্তু সেই নাউনটাকে বোঝাবে, সেই নামটাকে বোঝাবে। দিস ইজ কল্ড নাউন ফ্রেজ। লাইক, সো আমি নাউন ফ্রেজ এখানে একটু ক্লিয়ার করে দিই, যদিও এটা নিয়ে আমরা পরে অনেক কথা বলবো। তাহলে আমি যদি বলি বাস, বলো তো শব্দটা নাউন কিনা, এটা কোনো কিছু নাম কিনা, রাইট? ওকে, আমি বললাম যে বয়, বয় মানে বালক, কোনো কিছু নাম, নাউন কিনা, নাউন। আমি বললাম ফ্লাওয়ার, ফ্লাওয়ার শব্দটি নাউন কিনা, নাউন, রাইট? সো এই বাসটাকে আমি এবার বলছি যে এ বাস। ওকে, এ বাস, দেখো তো এবার বাস কিন্তু একটি বাস, সুতরাং এবার এটার নাম হয়ে যাবে নাউন ফ্রেজ। ক্লিয়ার? ডান। এবার আমি পরেরটা বয়, আমি বললাম যে গুড বয়, এ বয় না বলে বললাম গুড বয়। দেখো বয় আছে, তার আগে গুড লাগিয়েছি, সো এটার নাম কি, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, রাইট? অ্যান্ড এখানে সে ফ্লাওয়ার। ওকে, সো আমি বললাম যে ফ্লাওয়ার, ফ্লাওয়ার আগে বললাম যে দা ফ্লাওয়ার, ধরো, রাইট? সো ফ্লাওয়ারই রয়েছে, বাট তার আগে কিন্তু একটা দা বসিয়ে দিয়েছি, সো দিস ইজ কল্ড নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। ডান। ওকে, সো মোটামুটি কিন্তু আমরা বুঝে নিয়েছি যে নাউন কি আর নাউন ফ্রেজটা কি। ক্লিয়ার? সো এই জায়গাটায় আমরা যখন দেয়ারের আলোচনা করছিলাম, তখন আমরা বলে দিলাম যে ভার্বের পর এই জায়গাটায় যে ওয়ার্ডটা বসবে, যে শব্দটা বসবে, সেটাই সাবজেক্ট, এবং এখানে বসাবো হয় নাউন নতুবা নাউন ফ্রেজ, তারপরে বাকি অংশ যা আছে আর লাস্টে হচ্ছে ফুল স্টপ। ওকে, এখন দেখো, তুমি যদি বেসিকটা ভালো করে বুঝে ফেলো, তাহলে তোমার জীবনে কি কাজে লাগলো এবার তোমাকে আমি কাজটা আমি এবার দেখাই। লাইক, এই বাক্যটা আমি এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে? দেখো যে আসলে আমরা যখন কোনো কিছু শিখি, সেই শেখা জিনিস তোমাকে কিভাবে সাহায্য করে, ফিল ইন দ্য গ্যাপ। এই যে উইথ ক্লু উইদাউট ক্লু, বিভিন্ন ফিল ইন দ্য গ্যাপ, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা সব জায়গায় তো আসে, তাই না? সো এই জায়গাতে পোস্ট অফিসটাকে ফিল ইন দ্য গ্যাপ করা হলো। এখন এখানে আমি কি বসাবো, দেয়ার ইজ রান, রাইট? বি নাম্বার দেবো বিউটিফুল, সি নাম্বার দেবো প্রবলেম, ডি নাম্বারে দেবো এ প্রবলেম, রাইট? দেয়ার ইজ ডট ডট ইন দিস ভিলেজ, সো রান, বিউটিফুল, প্রবলেম আর এ প্রবলেম। তাহলে এবার বলো তো কি দেবে এখানে? আচ্ছা, প্রথমত একটা বিষয় তুমি জেনে গেছো যে দেয়ার, আচ্ছা দেয়ার এই স্ট্রাকচার, দেয়ারের পরে থাকবে ভার, এই হচ্ছে ভার। ওকে, সো তারপরে এটার নাম হলো সাবজেক্ট, তার মানে এখানে যেটা বসবে সেটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট হলে নাউন অথবা নাউন ফ্রেজ হতে হবে। আচ্ছা, তুমি কি এখানে রান বসাবে? মানে রান কি কোনোভাবে বসানো যায় না? কেন বসানো যায় না? কারণ এটি হলো ভার, আমি লিখে দিলাম, কারণ এটি হলো ভার। ওকে, ডান। এবার বলো বিউটিফুল শব্দটাকে আমি এখানে বসাতে পারবো না? কেন পারবো না? বিকজ বিউটিফুল মানে সুন্দর শব্দটি অ্যাডজেক্টিভ। দেয়ার ইজ প্রবলেম, সমস্যা আছে, গ্রামের সমস্যা আছে। আমি কিন্তু মানে যদি প্রবলেমস বলতাম তাহলে ঝামেলা ছিল না, কিন্তু প্রবলেম হয় না, আমাকে বলতে হবে যে গ্রামে একটা সমস্যা আছে, ঠিক আছে? সেক্ষেত্রে প্রবলেমের থেকে এ প্রবলেম কথাটা আমাদের যায়, মানে শুনতে সুন্দর লাগে। দেয়ার ইজ আ প্রবলেম ইন দিস ভিলেজ, এই গ্রামে একটা সমস্যা আছে, রাইট? সো সেই দিক থেকে রাইট উত্তর হচ্ছে এই যে ডি নাম্বারটা। ওকে, সো এবার দেখো নেক্সটে আরেকটা টেস্ট, তুমি যে আলোচনাটা শিখলে সেটা তোমাকে কিভাবে আস্তে আস্তে হেল্প করছে বিভিন্ন পরীক্ষায়। দেয়ার ফিল ইন দ্য গ্যাপ মেনি পোয়েটস, যারা জানো না একটু জেনে রাখো, পোয়েটস মানে হচ্ছে কবি, ঠিক আছে? কবি, যিনি কবিতা লিখেন। সো দেয়ার ডট ডট মেনি পোয়েটস লিভিং ইন আওয়ার বিল্ডিং, রাইট? দেয়ার ডট ডট মেনি পোয়েটস লিভিং, অনেক কবি যারা এখানে বাস করে, আচ্ছা রাইট। এইখানে আমি অপশনে বললাম যে এখানে কি আমি ইজ নেব নাকি আমি আর নেব। এইবার একটু খেয়াল করে দেখো তোমরা সবাই, এই যদি আমি একটি টেস্ট দিই, তাহলে তোমরা একটু কমেন্টে, সবসময় কমেন্টে রেডি থাকবে, কমেন্ট যখন করার দরকার হবে তখন শুধু কমেন্ট করবে, অ্যালার্ট থাকবে। দেয়ার ডট ডট মেনি পোয়েটস লিভিং ইন আওয়ার বিল্ডিং। সো এখানে কি তুমি ইজ দেবে নাকি আর দেবে? দেখো আগের বাক্যটা কিন্তু আমি কি দিয়ে রেখেছিলাম, খেয়াল করো, দেয়ার ইজ। তার মানে বিষয়টি কি এরকম যে দেয়ারের পরে সবসময় ইজ হবে? তুমি একবার ভেবে দেখো তো। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকেই সুন্দর সুন্দর রাইট আনসার দিচ্ছে, ভেরি গুড। সো এইবার কিন্তু এখানে রাইট উত্তর হবে আর, ভেরি গুড। কেন বলো তো? বিকজ দেয়ারটা আসলে কোনো বিষয় না, দেয়ারের পরে ইজ হবে নাকি আর হবে সেটা নির্ভর করবে আসলে কার উপরে জানো? এই জায়গাটার উপরে। আমি কিন্তু ম্যানি পোয়েটস মানে অনেকগুলো কবি বলেছি, সো যখন আমি অনেকগুলো কবি বললাম তখন অবশ্যই আমাকে এখানে কি নিতে হবে? আর নিতে হবে, রাইট? এবার একটা মজার বিষয় দেখো, আমি সেম জিনিসটাকে এখান থেকে কপি করলাম, একটু নিচে লিখলাম, অ্যান্ড দেন
দেয়ার আর ম্যানি না দিয়ে আমি দেবো পোয়েট। এবার পোয়েটস না কিন্তু এই জায়গায় লক্ষ্য করো, ঠিক আছে? সো এখানে আমি যেটা দিলাম সেটি হলো এটা, দেয়ার ডট ডট পোয়েট লিভিং ইন আওয়ার বিল্ডিং। এইবার তোমরা একটু বলো যেখানে কি ইজ দেবে নাকি আর দেবে? এবার নিঃসন্দেহে বুঝে গেছো কি বলো তো? ওকে, সো দেয়ার পরে অবভিয়াসলি এখানে আমরা এবার ইজ দেবো। কেন বলো তো? বিকজ পোয়েট হচ্ছে সিঙ্গুলার, একজন কবি, এই জন্য আমি ইজ দিলাম। আর ম্যানি পোয়েটস অনেকগুলো কবি, এই জন্য কি দিলাম? আর দিলাম। সো আমি আবার রিপিট করছি, দেয়ারের পরে এইখানে আমি কি আর নেব, মানে আমি কি ভার্বটা কি প্লুরাল নেব নাকি আমি সিঙ্গুলার নেব, সেটা নির্ভর করবে পরের নাউনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, ঠিক আছে? সো এই জায়গাটা দিকে নজর দিতে হবে। খুবই সিম্পল জিনিস, খুবই মজার জিনিস, কিন্তু তারপরে আমরা ভুলটা করি। আচ্ছা, এবার নেক্সট আরেকটা টেস্ট দেখো, যখন তুমি জিনিসগুলো শিখে যাবে তোমার কিভাবে বিভিন্ন সময় তোমাকে হেল্প করবে, রাইট? আমি যদি বলি দেয়ার ইজ ডট ডট ইন আস, এই হচ্ছে আমার কি কোশ্চেন। অপশন এ আমি এখানে দেবো হ্যাপি, অপশন বি আমি দেবো হ্যাপিলি, অপশন সি আমি দেবো হ্যাপিনেস। একটু মনে করে দেখো, আমি কিন্তু ডিরাইভেটিভস যখন পড়তে বলেছিলাম ওয়ার্ড, তখন এইভাবে পড়তে বলেছিলাম, হ্যাঁ, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সো এবার তোমরা একটু আমাকে কমেন্টে জানাও তো এটার আনসার তুমি কি দেবে। দেয়ার ইজ ডট ডট ইন আস, দেয়ার ইজ ডট ডট ইন আস, হ্যাপি, হ্যাপিলি নাকি হ্যাপিনেস, আমি তিনটা দিয়েছি। রাইট আনসার এবার দেখো দেয়ার, ওকে, ইজ, ওকে, ডান। আমরা কিন্তু ওই স্ট্রাকচারটা ভুলে যাইনি যে এইখানে আমরা একটু পাশে লিখে দিই যে দেয়ার, এরপরে বসবে ভার্ব এবং তারপরে বসবে কে? সাবজেক্ট। আর সাবজেক্ট যে হতে চায় তাকে হতে হবে নাউন অথবা নাউন ফ্রেজ। আমি এটা লিখে রাখলাম যাতে করে তোমাদের স্মৃতিতে খুব শক্ত করে হিট করে, রাইট? সো দেখো দেয়ার, ওকে, দেয়ার, এরপরে হচ্ছে ইজ ভার্ব, এই তো ভার্ব, এন্ড অবভিয়াসলি এই জায়গাটা যে বসবে সে হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট মানে কি? নাউন। সো আমার কাজ হচ্ছে তিনটি ওয়ার্ডের ভিতর থেকে নাউনটা বেছে নেওয়া। সো নাউন, হ্যাপি কি নাউন? না, যারা জানো না জেনে রাখো, হ্যাপি মানে সুখ, এটা একটা গুণ, এটা একটা অ্যাডজেক্টিভ। হ্যাপিলি এলওয়াই থাকলে কিন্তু সাধারণত অ্যাডভার্ব হয়, একটু মনে রেখো সবাই। জানি না, আজকে তো জানলাম, সমস্যা কি, ধরে রেখো। অ্যান্ড হ্যাপিনেস অবভিয়াসলি শব্দটা হচ্ছে নাউন, এইটুকু একটু মনে রেখো, অনেক কাজে দেবে। পরে আমি শেখাবো আরো বিস্তারিত যে কোন শব্দের শেষে যদি নেস থাকে এটাকে সাফিক্স বলা হয়। এই নেস থাকলে শব্দটি কি হয়ে যায়? নাউন হয়ে যায়, রাইট? সো অবভিয়াসলি আমাদের রাইট উত্তর হচ্ছে এখানে সি নাম্বার। সো কংগ্রেচুলেশন যারা ধরতে পেরেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সুন্দর করে বেসিকটা স্ট্রং হচ্ছে, ঠিক আছে? সো অ্যাসার্টিভের শেষে এবার আমি একটি কথা বলেছি, দেখো তোমাদের বইয়ে এই জায়গাটি আন্ডারলাইন করো সবাই। অজানা কথা, বাক্যে অতিমাত্রায় জোর বা গুরুত্ব বোঝাতে, মানে আমরা একটা বাক্যকে জোর দিয়ে কথা বলছি, অনেক সময় অ্যাসার্টিভ সেন্টেন্স অন্যভাবে গঠিত হয়, মানে অ্যাডজেক্টিভ মানে গুণ, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে বিভার, এইভাবেও গঠিত হতে পারে। এক্সাম্পলটা তোমরা একটু খেয়াল করো, হতাশ হও না, একটু খেয়াল করো। রাইট ইউ আর, রাইট ইউ আর, কারেক্ট ইউ আর। আসলে বাক্যগুলো কিন্তু তোমাকে বলতে বললে তুমি কিভাবে বলতে জানো? আচ্ছা আমি একটু দেখাই তোমাকে, সেটি হচ্ছে ইউ আর রাইট, ওকে, এভাবে বলতে। আর দ্বিতীয়টা তুমি এভাবে বলতে, ইউ আর কারেক্ট, ওকে, বুঝে নাও, মেনে নাও। ওকে, এবার তুমি খেয়াল করো, ইউ আর রাইট, তুমি ঠিক, ইউ আর কারেক্ট, তুমি ঠিক। এখন বলা হচ্ছে যদি তুমি বাক্যটাকে অতিমাত্রায় জোর বা গুরুত্ব দিতে চাও, সো জোর বা গুরুত্বতে একটু আন্ডারলাইন করো, এটা একটু ভাইটাল ইনফরমেশন হবে। তাহলে তুমি চাইলেই এই রাইটটাকে, মানে রাইট তো অ্যাডজেক্টিভ, এখানে আবার মাথায় রাখতে হবে অ্যাডজেক্টিভ শব্দটাই, অন্যগুলো না আবার। সো এই অ্যাডজেক্টিভ যে শব্দটা, এই যে গুণ, গুণ এটা একটা গুণ না? রাইট, ঠিক, ঠিক তো একটা গুণ। সো এই অ্যাডজেক্টিভটা চলে আসবে হচ্ছে সাবজেক্টের আগে, মানে এভাবে বলতে পারো, রাইট ইউ আর, কারেক্ট ইউ আর। তবে বলে রাখা ভালো, এই ধরনের রুলসগুলো স্পোকেন ইংলিশে বেশি বলা হয়, মানে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে বেশি প্রযোজ্য, রিটেনের ক্ষেত্রে খুবই কম দেখা যায় বা আমরা অ্যাপ্লাই করবো না, ক্লিয়ার? সো এটিও কিন্তু অ্যাসার্টিভের একটি অন্যতম ব্যতিক্রমধর্মী স্ট্রাকচার, ক্লিয়ার? সো আমরা কিন্তু অ্যাসার্টিভ থেকে বিদায় নিচ্ছি, ভুলে গেলে চলবে না। আমাদের আলোচ্য বিষয় সেন্টেন্স, এবং সেন্টেন্সের যে 5টি প্রকার, সেই 5টি প্রকারের প্রথম প্রকার অ্যাসার্টিভ নিয়ে আমরা আলোচনা করছি। এবার আমরা নতুন আরেকটা অঙ্গনে প্রবেশ করছি, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ শুরু করছি প্রশ্নবোধক বাক্য, স্ট্রাকচার। স্ট্রাকচার মানে এই ফরম্যাটটা তোমাকে জাস্ট দেখে রাখতে হবে, মুখস্থ না, এগুলো মুখস্থ করতে হয় না, দেখে রাখলেই হয়, বারবার দেখলে একসময় আয়ত্ত হয়ে যায়। ডাব্লিউএইচ ওয়ার্ড, এখন ডাব্লিউএইচ ওয়ার্ডটা কি আমি সেটাই বুঝি না, অক্সিলারি ভার্ব সেটাই আমি বুঝি না, এই চিহ্নটা তো বুঝি, একবার মনে করে দেখো তো এই চিহ্নটা নিয়ে আমি কথা বলেছি কিনা। এই চিহ্ন যেখানে নাম হবে ইন্টারোগেটিভ সেখানে, রাইট? সো এটার নাম হচ্ছে ইন্টারোগেটিভ, রাইট? সো এখন ডাব্লিউএইচ যে ওয়ার্ডগুলো আমার এই নিট বইয়ের একটা জায়গা ডাব্লিউএইচ কোয়েশ্চেন আমি সুন্দর করে দিয়েছি, এখানে শুধু তোমাদেরকে আমি একটু মনে করে দিই। ডাব্লিউএইচ ওয়ার্ড মানে হচ্ছে হোয়াট, হু, হোয়েন, হাউ, এরকম যে শব্দগুলো আছে, হুইচ, রাইট? এগুলোকে বলা হয় ডাব্লিউ এবং এইচ, ডাব্লিউএইচ ওয়ার্ড। তো এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে স্যার এগুলোর নাম ডাব্লিউএইচ ওয়ার্ড কেন হলো? একটু বলে দিই এখানেই, যদিও পরবর্তীতে আলোচনা রিপিট হবে। দেখো সবগুলো শুরুতে কিন্তু ডাব্লিউ আছে, সবগুলো শুরুতে কি আছে? ডাব্লিউ আছে, রাইট? শুধু একটার শুরুতে রয়েছে কি? এইচ। সেই জন্য এটার নাম হলো ডাব্লিউএইচ কোয়েশ্চেন বা ডাব্লিউএইচ ওয়ার্ড, ক্লিয়ার? মনে থাকে জানো। অ্যান্ড আরেকটি বিষয় এখানে এসে গেছে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে কি? সাহায্যকারী। সো অক্সিলারি দুই একটা আমি সিম্বল দিয়ে দিই, তাহলে তোমাদের স্মৃতিতে জিনিসটি ভাসবে। সো অক্সিলারি ভার্বস হচ্ছে ওই যে ডু, তারপরে ডাজ, অনেক কিন্তু বলেছে ডু ডিড ডান এরকম, হ্যাঁ হ্যাঁ, না, ডু ডিড ডান ওটা অন্য জিনিস। এরপরে পাস্ট টেন্সে ডিড, তারপর হচ্ছে হ্যাভ, হ্যাজ, বেশি না, দুই একটা আমি দেবো, স্মৃতি হিসাবে কাজ করবে, রাইট? সো ইটিসি, ডান। তাহলে অক্সিলারি ভার্বের মোটামুটি আমরা চিহ্নটা বুঝে নিলাম, এরা। তাহলে এরা এরা থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, তার নাম হচ্ছে ইন্টারোগেটিভ। সো আমরা এবার এক্সাম্পলসে প্রবেশ করি। এখন প্রশ্ন হচ্ছে যে ইন্টারোগেটিভের এই জিনিসটা আমরা কেন শিখবো, এটা শিখে আমাদের লাভটা কি? আসলে ইন্টারোগেটিভ এটা শিখবো আমরা এই কারণেই, কারণ আমরা মানুষের সঙ্গে কথা বলতে চাই, মানুষকে আমরা প্রশ্ন করতে চাই। সো প্রশ্ন করতে না পারলে দুজন মানুষ শুধু দাঁড়িয়েই থাকবে। এই জন্যই বলা হয় স্পোকেনের ক্ষেত্রে তোমরা যারা ইংরেজিতে কথা বলা শিখতে চাও, প্রথমত তোমাকে শিখতে হবে প্রশ্ন করতে পারা।
আনসার দিতে না পারলেও সমস্যা নেই, প্রশ্ন করে দাঁড়িয়ে থাকো, বারবার প্রশ্ন করতে থাকো, আনসার দিতে না পারলেও সমস্যা নেই। আচ্ছা, আই এম জাস্ট কিডিং। প্রশ্ন করতে পারে এবং উত্তর দিতে পারে, এই দুটোই হচ্ছে স্পোকেনের মূল কথা। আমরা প্রশ্ন করতে চাই, সেই জন্য ইন্টারোগেটিভের জন্য আমরা প্রশ্ন করাটা শিখি। সো এবার আসো, হোয়াট ডিড দে থিঙ্ক, হোয়াট ডিড দে থিঙ্ক, হোয়াট, ওকে, ডিড, ডিড আন্ডারলাইন করো একটু, যাদের কাছে বইটি রয়েছে, ডিড, অ্যান্ড থিঙ্কে আন্ডারলাইন করো, একটু ভালো করে বুঝো। হোয়াট ডিড দে থিঙ্ক, এখানে একটা টেন্সের একটা বিষয় চলে আসে, যে টেন্সের নাম শুনে তোমরা অনেকে ভয়ে কম্পিত হয়ে যাও, সেই টেন্সের আমি ছোট্ট একটু কথা বলি, টেন্স নিয়ে পরে অনেক কথা বলবো। হোয়াট ডিড দে থিঙ্ক, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, পাশে একটু লিখে রাখতে পারো, আশেপাশে কোথাও, এই যে পাশে জায়গা রয়েছে এখানে লিখে রাখতে পারো। তারা কি চিন্তা করেছিল, পাস্ট মানে অতীত, পাস্ট ইনডিফিনিট, তোমাকে পাস্ট ইনডিফিনিট বুঝতে হবে না এখন। তারা কি চিন্তা করেছিল, রাইট। এবার দেখো তুমি একটা জিনিস খেয়াল করে, আমি ডাব্লিউএস ওয়ার্ড হোয়াট নিয়ে আসছি কিনা, রাইট, এবং সবার শেষে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি কিনা, দিয়েছি। তাহলে এই বাক্যটা ইন্টারোগেটিভ কিনা সেটাকে মেনে নাও, নিয়েছো, ডান। হু আর ইউ, ডাব্লিউএস ওয়ার্ড আছে কিনা, হু, সবার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা, আছে, তাহলে এটার নাম ইন্টারোগেটিভ। এবার দেখো সবগুলোতেই কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড মানে এগুলো থাকছে না, যেমন নিচেরগুলো দেখো ডাজ দিয়ে হয়েছে, ওকে, আবার আরেকটা কি দিয়ে হয়েছে, হ্যাভ দিয়ে হয়েছে। তাহলে আমাকে বলো তো, ডাজ এবং হ্যাভ এগুলোর নাম কি, এগুলোর নাম অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, ঠিক আছে। এগুলোও কিন্তু বাক্যের শুরুতে বসলে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। তাহলে এখানে এসে আমি তোমাকে দুটো বিষয় ক্লিয়ার করব। প্রশ্নবোধক চিহ্ন তুমি যদি সবার শেষে দিতে চাও, তাহলে হয় তোমাকে এই শব্দগুলো ব্যবহার করতে হবে, এই যে এগুলো, অথবা তোমাকে এই শব্দগুলো অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করতে হবে, নতুবা তুমি প্রশ্নবোধক চিহ্ন কখনোই দিতে পারবে না। তাহলে এখান থেকে একটা বিষয় আমরা জেনে গেলাম, প্রশ্নবোধক বাক্য, এই যে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করছি, এই প্রশ্নবোধক বাক্যগুলো তৈরি করার ক্ষেত্রে দুই ধরনের শব্দ কাজ করে, একটি হলো ডাব্লিউএস ওয়ার্ড, আরেকটি হচ্ছে অক্সিলারি ভার্ব। মনে থাকবে সিম্পলি ডাব্লিউএস ওয়ার্ড এবং অক্সিলারি ভার্ব। এখানে অজানা যে কথা আছে সুন্দর করে তোমরা একটু আন্ডারলাইন করো। এখানে আসো, অক্সিলারি ভার্ব দিয়ে গঠিত প্রশ্নবোধক বাক্যকে, এই যে অক্সিলারি ভার্ব, তাই কিনা আগে দেখো, অক্সিলারি ভার্ব আছে কিনা দেখো, ডাজ, এটা কি হ্যাভ। অক্সিলারি ভার্ব দিয়ে গঠিত প্রশ্নবোধক বাক্যকে ইয়েস নো কোয়েশ্চেন বলা হয়, ইয়েস নো প্রশ্ন বলা হয়। ইয়েস নো কেন জানো, দেখো এই প্রশ্নটার উত্তর তুমি ইয়েস নো দিয়েই বলতে পারবে, যে ডাজ হি অ্যাক্ট লাইক হিম, সে কি তোমার মতো অভিনয় করে, ইয়েস। সে কি তোমার মতো অভিনয় করে না, নো। সো তুমি এই সব বাক্যগুলোর আনসার কিন্তু ইয়েস অথবা নো দিয়েই দিতে পারবে, পুরো কথা বলতে হবে না। এই জন্য এগুলোর নাম হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। আর যেগুলো এই যে এই শব্দগুলো ব্যবহার করে দিতে হয় বা দেওয়া যায়, সেগুলোর নাম হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন, যেটা আমি আগে দিয়েছি, ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা ডাব্লিউএইচ কোয়েশ্চেন। আমি একটু লিখে দিলাম, এই আলোচনাটা সুন্দর করে আমার নিট বইয়ের ডাব্লিউএইচ ওয়ার্ডের ভিতরে আছে, সেখানে আমি আলোচনা করব। ওকে, সো আমরা প্রশ্ন করার দুটো ধরন দেখলাম, কয়টা ধরন, দুইটা ধরন দেখলাম, একটি হলো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে এবং আরেকটি হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে, ক্লিয়ার। এখন এখানে একটা বিষয় তোমাদের আমি এখানে জানাই, কারণ এটা না জানলে আমাদের অনেক সময় সমস্যা হয়। সেটি হলো, এরকম একটি কোয়েশ্চেন করা হয় যে লাইক এরকম বলা হলো, হোয়াট ডে ইজ টুডে, হোয়াট ডে ইজ টুডে। বাংলাটা হলো এরকম যে আজকে কি দিন, আজকে কি দিন। সো বলা হচ্ছে টুডে স্যাটারডে, টুডে সানডে, টুডে ফ্রাইডে, এরকম কিছু বলা হলো। তো এবার এই হোয়াটের নিচে আন্ডারলাইন করা হলো, হোয়াটের নিচে আন্ডারলাইন করা হলো, এই যে হোয়াটের নিচে আন্ডারলাইন করা হলো, এটার নাম কি বলা হলো, এটার নাম কি নাউন, বি এটার নাম কি অ্যাডজেক্টিভ, সি এটার নাম হচ্ছে প্রোনাউন। আমি হোয়াট দিয়ে দুইটা জটিল বিষয় তোমাদের শেখাচ্ছি, যেটা তোমাদের খুবই কাজে দেবে। হোয়াট ডে ইজ টুডে, তোমার মনে আসতে পারে যে কি ব্যাপার, এটাও আবার এই প্রশ্ন হতে পারে, এটা নাউন অ্যাডজেক্টিভ প্রোনাউন এরকম প্রশ্ন হতে পারে, অবশ্যই হতে পারে। একটু ওয়েট করো, কিছুদিন পর যখন একটু অ্যাডভান্স লেভেলে যাবে তখন দেখবে এই কোশ্চেনগুলো ঘুরে ফিরে আসছে। সো হোয়াট ডে ইজ টুডে, এবার একটা মজার বিষয় লক্ষ্য করো, আগের প্রশ্নটা হোয়াট দিয়ে হয়েছিল, শেষে প্রশ্নবোধক চিহ্ন, এইটাও হোয়াট দিয়ে হয়েছে, এটা শেষে প্রশ্নবোধক চিহ্ন, কিন্তু একটা পার্থক্য লক্ষ্য করে দেখো, ওখানে হোয়াটের পরেই একটা অক্সিলারি ভার্ব এসেছিল, বাট এখানে হোয়াটের পরে একটা কি এসেছে দেখেছো, কি এসেছে, এটা কেউ বলতে পারবে, নাউন এসেছে, তারপরে কিন্তু ভার্ব। তাহলে এই ধরন আর এই ধরনটা আলাদা, এইটা আগে নিশ্চিত হয়ে যাও, রাইট। সুতরাং এখানে আমি তোমাদেরকে বলবো একটা শর্টকাটটা লিখে নাও, সেটি হলো নাউন, এবং নাউনের আগে যে শব্দটা বসবে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। ইংরেজি গ্রামারে যতগুলো শর্টকাট, নোট, স্ট্রাকচার যাই বলো আছে, যেগুলো খুবই ভাইটাল, জীবনে বারবার ঘুরে ফিরে কাজে লাগে, তার মধ্যে দিস ইজ ওয়ান অফ দেম, দিস ইজ আই থিঙ্ক ওয়ান অফ দেম, খুবই কাজে দেবে, এটা একটু ভালো করে মনে রেখে দিও। সো নাউনের আগে আমরা যে শব্দটি বসাই সেটি কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ। আচ্ছা, ডে মানে দিন, এটা নাউন কিনা, আগে এটা তুমি মেনে নাও, ডে একটা দিনের নাম, স্যাটারডে, সানডে এটা নাম কিনা, সো অবভিয়াসলি কোনো কিছু নামকে নাউন বলে। নাউনের আগে যেহেতু হোয়াট বসেছে, সো হোয়াটটার নাম কি, হোয়াটটার নাম অ্যাডজেক্টিভ, হোয়াটটার নাম কি অ্যাডজেক্টিভ, আমার সূত্র বলছে। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, স্যার আপনারা কিছুক্ষণ আগে বলেছেন যে এই যে হোয়াটটার নাম ডাব্লিউএস কোয়েশ্চেন, হ্যাঁ ডাব্লিউএস কোয়েশ্চেন তো বটেই, আমি তো অস্বীকার করছি ডাব্লিউএস কোয়েশ্চেন, কিন্তু দেখো তো আমি যে এ বি সি ডি দিয়েছি, সেখানে কি ডাব্লিউএস কোয়েশ্চেন নামে আমি কোনো অপশন রেখেছিলাম, রাখিনি তো। সুতরাং ওই আনসারের দিকে তাকানো তোমার দরকারই নেই, রাইট। তাহলে হোয়াট দিয়ে এই ধরনের একটা জটিল সমস্যা ভবিষ্যতে আসতে পারে, আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অ্যান্ড নেক্সট একটা কোয়েশ্চেন তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আই নো হোয়াট হি ডাজ, ওকে।
তোমরা এই বাক্যটা আমি ক্লজ অংশে যে আলোচনা করব তারপরে আমি এখানে হালকা করে একটু শুধু বলে দিলাম আই নো হোয়াট হি ডাজ। এবার আমি হোয়াটের নিচে একটু আন্ডারলাইন করলাম, বুঝো? এবং এই হোয়াটের বাংলা অর্থটা কি আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে এখানে হোয়াটের বাংলা অর্থটা কি, তোমরা আসলে কি জানো? আই নো হোয়াট হি ডাজ। দেখো হোয়াট মানে বাংলা অর্থ অবশ্যই কি হবে যদি শেষে থাকে প্রশ্নবোধক চিহ্ন, কিন্তু দেখো তো এই বাক্যতে কি প্রশ্নবোধক চিহ্ন আছে? নেই। তাহলে এইখানে হোয়াটের বাংলা অর্থ কি হবে না? এখানে হোয়াটের বাংলা অর্থ হচ্ছে যা, মানে যা, মানে কেমন? আই নো আমি জানি, হোয়াট হি ডাজ সে যা করে, সে যা করে, আমি জানি সে যা করে। সুতরাং হোয়াট মানেই যে কি সবসময় এমনটি হবে না, এটা আমাদের ভুল ধারণা। দেখতে হবে হোয়াট থাকলে সেই বাক্যে প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা, যদি থাকে তাহলে বাংলা অর্থ হবে কি। আর যদি হোয়াট থেকে কোনোভাবে ফুল স্টপ থেকে যায় তাহলে নিশ্চিত থাকো এই হোয়াটের বাংলা অর্থ কোনোভাবে কি হবে না। এই সমস্যাগুলো থাকার কারণে কি হয়, একটা সেন্টেন্স পড়তে যে আর বাংলা করতে পারি না। যেমন আমি নেক্সট আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। হোয়াট ইউ সে ইজ নোন টু অল। ভালো করে বাংলাটা বুঝতে হবে। হোয়াট ইউ সে, এখন তোমরা অনেকে বলবে এখানে হোয়াট মানে কি। হ্যাঁ, অনেকে জানো না তা না, বাট অনেকের কাছে মনে হচ্ছে হোয়াট মানে এখানে কি, কিন্তু আসলে কি না। কেন কি না বলো তো? কারণ আমি হোয়াট না হয় দিয়েছি, কিন্তু লাস্টে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি না। যেহেতু প্রশ্নবোধক চিহ্ন দেইনি তাহলে তুমি নিশ্চিত হয়ে যাও যেখানে কোনোভাবেই হোয়াটের বাংলা অর্থ কি নয়, এখানে হোয়াটের বাংলা অর্থ কি হবে? যা। ঠিক আছে, তাহলে হোয়াট ইউ সে তুমি যা বলো ইজ নোন টু অল, সেটা সবার কাছে জানা। নোন, নো নিউ নোন। হোয়াট ইউ সে তুমি যা বলো তা সবার কাছে জানা। তাহলে আমরা হোয়াটের যে মজার দুটো ফাংশন সেটা দেখে ফেললাম।